আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যেমন পূর্বে আন্দাজ করেছিলাম ঠিক সেটাই হলো। পুশ ইন পুশ ব্যাক এই নিয়ে মতান্তরে বৈঠক ভেস্তে গেল, যৌথ বিবৃতি ভেস্তে গেল। এবং বৈঠক যে ডেসিবেলে হওয়ার কথা ছিল তার মাত্রা কিন্তু ছাড়িয়ে গেছে। যে যার মাতৃভাষায় যেরম ভাবে চিল্লিয়েছে দু দেশের বিজিবির কর্তৃপক্ষ এবং আমাদের বিএসএফ এর কর্তৃপক্ষ দুজনে মিলে কিন্তু উত্তপ্ত আলোচনা হয়েছে এবং সেটা ডেসিবেল ছাড়িয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে বিবাদটা মিটল না, প্রতি বছরের একটা রেওয়াজ ছিল যে দু দেশের মধ্যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে স্থির হবে যে আমাদের পরবর্তী কার্যক্রম কি হবে, কারো কোনো সমস্যা হলে সেই বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে একতরফা বিজিবির বক্তব্য হলো যে অবৈধভাবে প্রবেশ করানো যাবে না, আমাদেরকে আগে নোটিশ দিতে হবে, তাদের পরিচয়পত্র দাখিল করতে হবে, দাখিল করার পর তারপরেতে আমরা সিদ্ধান্ত নেব সে আমাদের নাগরিক কিনা, তারপর আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করব। তা এর আগে যে 2000 জনের যে নোটিশটা পাঠানো হয়েছিল তাদের সমস্ত আজ 4 মাস হয়ে গেল ডিটেলস দিয়ে পাঠানো হয়েছিল, আজ পর্যন্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি। অথচ বলা হচ্ছে যে এইভাবে পুশব্যাক করা যাবে না বা পুশ ইন যাই বলুন না কেন, করা যাবে না। তাহলে ভারত কি করবে? কালকেও 3 জন ধরা পড়েছে ভারতের মধ্যে। রাতের অন্ধকারে 3 কিলোমিটার ভেতরে এসে তার কি কাজ থাকতে পারে রাতের অন্ধকারে, রাত্রি 2টোর সময়? এবার যদি এখানে গুলি খায়, কালকে হাতে নাতে ধরা হয়েছে গুলি না করে, যদি গুলি না খায় তাহলে পরে, গুলি যদি খায় তাহলে ভারতের দোষ হবে, আর গুলি না করলে চোরাচালান, অবৈধ চোরাচালান, মানব চালান এগুলো চলবে। বাংলাদেশের ব্যাপারটা হয়ে গেছে গাছেরও খাবো তলারও কুড়বো, আমাদের কিছু বলা যাবে না। আজকে একটা ভিডিও দেখছিলাম, সীমান্ত যেখানে বেড়া দেওয়া হয়নি সেখান থেকে ওই বাচ্চা থেকে বুড়ো অব্দি সব ওই সবজি তুলে নিয়ে গিয়ে একেবারে গোছা গোছা হাতে করে নিয়ে গিয়ে নাচতে নাচতে ঘরের দিকে ফিরছে, কিনা রান্না ওইরা খামু। এইগুলো যে চাষি যারা আছে কষ্ট করে চাষ করছে তারা মেনে নেবে? আমরা এই যে একগুঁয়েমি সিদ্ধান্ত যে করে চলেছে, সে একগুঁয়েমি সিদ্ধান্তের ফল কি হতে পারে সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন না। আমি আজকে বলে দিচ্ছি, যে কোনো দিন গুলি চলবে। এই বৈঠকটার জন্য বসেছিল ভারতবর্ষ, এই বৈঠকটার জন্য। সেখানে আবার বড় মুখ করে বলা হচ্ছে একটা জায়গায় যে সূত্রের খবর, সীমান্ত বিষয় নিয়ে বাংলাদেশের সংসদেও আলোচনা হওয়ার কথা। সেই সূত্রে বলা হয়েছে পুশি ও সীমান্ত বিষয়ে 14 জুন সে দেশের সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সংক্রান্ত নোটিশে বলা হয়েছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি সত্ত্বেও এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। 2026 সালের 9 মে পর্যন্ত 22টি ঘটনায় কমপক্ষে 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4800 জন বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর যে এবং রাজ্যের সব জেলায় হোল্ডিং সেন্টারে 8 শিবিরের স্থাপন এবং তা বর্তমানে 836 জনকে ওইসব কেন্দ্রে আটকে রেখে ফেরত পাঠানোর প্রচেষ্টায় সংগঠিত পুশ ইন কর্মসূচি প্রকাশ্যে ঘোষণা
বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে সরাসরি হুমকি বলে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে পুশিং সম্পূর্ণ বেআইনি এবং অগ্রহণযোগ্য। অবৈধ অবস্থানকারী কোনো নাগরিক ফেরত পাঠাতে হলে তাহলে দেশের যাচাই প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত নিয়ম মেনেই তা কমতে হবে। তাই যদি হয় তাহলে 2000 জনের যে লিস্টটা আমরা পাঠালাম সেই লিস্টের ব্যাপারে আপনারা আজ পর্যন্ত 4 মাস হয়ে গেলে কথা বললেন না কেন? সবটাই আপনার সার্বভৌমত্বের ব্যাপার আছে। এখানে বলা হচ্ছে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেটা বৃদ্ধি পেয়েছে, 5 জন মারা গিয়েছে। তা সীমান্তে আমি বরাবরই তো প্রশ্ন করি, সীমান্তে বাংলাদেশি মুসলিমরাই কেন মারা যায়? একটা ভারতীয় তো মারা যায় না। আসলে রাগটা হচ্ছে ওই কাঁটাতারের বেড়া দিলে পরে আপনার চোরাচালানটা বন্ধ হবে। আর চোরাচালানের পেছনে রয়েছে বিজিবি। প্রতি চোরাচালানে পয়সা পায়, প্রতি মানব পাচারে পয়সা পায়। সেই পয়সাটা আটকে যাবে বলে তাদের এত ক্ষোভ, এত রাগ স্থানীয় মানুষদের, তারা মানে করে দিচ্ছে, উত্তেজিত করে দিচ্ছে এবং লেলিয়ে দিচ্ছে যাকে বলা হয়। কিন্তু একটা গুলি যদি চলে তাহলে মারা যাবে কিন্তু সাধারণ মানুষ। বিজিবি ছাড় পাবে তা বলা যায় না, ছাড় পাবে না। এবং এরকম একটা কথা চোরাগোপ্তা শোনা যাচ্ছে যে এবার আর বডি ফেরত দেওয়া হবে না। ওই করলেই ঝামেলা হয়, এতজন মারা গেছে, এতজন করা হয়েছে, এবারে বডি ফেরত দেওয়ার ব্যাপার থাকবে না, হিসেবে গুনতিতে থাকবে না। কোথাও নিখোঁজ হয়ে গেছে, গুনতিতে থাকবে না। তো আপনাদের সবেতেই আপনাদের সার্বভৌমত্বে আঘাত লাগে। আর ভারতের সার্বভৌমত্ব বলে কিছু নেই। খোলা দরজা রেখে দেবে যে এসো এসো, সবাইকে চলে এসো, আমরা তোমার সাদরে নিয়ে নেব। আমি যেটা বলেছি, আগেও বলেছি, এখনো কিন্তু ইঙ্গিত দিচ্ছি, যে কোনো সময় কিন্তু গুলি চলবে। আর গুলি একবার চললে জানবেন আপনাদের কিন্তু বুটস অন গ্রাউন্ড শুরু হয়ে যাবে। তখন বুঝতে পারবেন ভারতবর্ষর বিএসএফ কি জিনিস। এখনো বুঝতে পারছেন না, আপনারা সব খেলার ছলে নিচ্ছেন। আপনারা মনে করছেন যে এইভাবে চললে বোধহয় ভারতবর্ষের উপরে চাপ সৃষ্টি করা যাবে, ভারতবর্ষ আমাদের বেআইনি প্রবেশটা আইনগত সিদ্ধি দিয়ে দেবে, আইন সিদ্ধ করে দেবে। সেটা হবার নয়। ভারতবর্ষে এখন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, তাদের একটা কঠিন সিদ্ধান্ত হলো অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদের প্রত্যেককে ফেরত পাঠাও। আপনার দেশে যদি অবৈধ বাংলাদেশি ভারতীয় থাকে আপনারা ফেরত পাঠিয়ে দিন, আমরা নেবো তো। ফেরত পাঠাচ্ছেন না কেন? 26 লক্ষ কোথায় গেল? দেশের মানুষকে যে এত ভুল বোঝালেন। যাই হোক, আমি যেটা বলছিলাম, যদি একটা গুলি চলে এবং সেটার কোনো গ্যারান্টি কিন্তু নেই যে উত্তপ্ত আলোচনার মধ্যে শেষ হয়েছে, সেই আলোচনা যদি ওইখান থেকে যদি অ্যাকশন শুরু হয় তাহলে যে কোনো মুহূর্তে আদেশ চলে যাবে, এবার দেখা মাত্র গুলি, অর্থাৎ ধাই 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 ধাই, ব্যাস। কোনো জবাব নেই, আর কোনো বৈঠক নেই, কোনো পতাকা বৈঠকও হবে না। পতাকা বৈঠকও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, আপনি দেখবেন। আসবে বাধা দিতে, গুলি চালাবে, আসলেই গুলি চালাবে। আমি আমার সীমান্তে বেড়া দেব, এটা আমার অধিকার। তোমার সীমান্তে বেড়া তুমি দাও না, কে তোমায় বারণ করেছে? তোমার বেড়া দিচ্ছ না কেন? মাল তো নেই ঢুডু, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই সীমান্ত অঞ্চলে জামাত যারা আছে তারা একটা সুযোগ নিচ্ছে। আর এই ছেলে পিলেগুলো হচ্ছে সব জামাতের হচ্ছে ওই মাদ্রাসা পড়ুয়া, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে লেলিয়ে দিয়ে তাদের জীবনকে আপনারা প্রশ্নের মুখে ফেলছেন। আজ বুঝতে পারছেন না, কিন্তু কদিন বাদে কিন্তু বুঝতে পারবেন আমার কথা কিন্তু কতটা সত্যি হতে চলেছে।
সবাই ভালো থাকবেন। ভাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব বলয়ে ঢুকে পড়ার পর এখন নাকি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া মিলে যে আন্তর্জাতিক সংস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি পৃথিবীতে কমাতে গঠন করেছে, সেই ব্রিক্সে আর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওতে চীন রাশিয়ার সঙ্গে মাখামাখির একটা জলজ্যান্ত প্রমাণ হাজির করে ঢুকতে চাইছে খলিলুর রহমানের সরকার, তারেক রহমানের সরকার, বাংলাদেশ। সারা পৃথিবী জুড়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে যাতে করে কোনো দেশ ঢুকে না পড়তে পারে, বিশেষ করে ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো দেশ ঢুকে না পড়তে পারে, এবং যদি ঢুকে পড়ে সে দেশে যাতে তাদের যথেষ্ট প্রভাব বজায় থাকে, এ বিষয়গুলো যারা অস্ত্র শস্ত্র, গোয়েন্দা, অর্থ, বিনিয়োগ যে কোনো উপায়ে নিশ্চিত করার বিষয়টি সারা পৃথিবীতে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে, সে দেশটির নাম হচ্ছে রাশিয়া। কাজেই পুতিনের রাশিয়া যে বাংলাদেশে এই যে ব্যাপকভাবে মার্কিন বলয়ে ঢুকে পড়া, বাংলাদেশের বাণিজ্য চুক্তির নামে একেবারে সুতা থেকে বোয়িং বিমান থেকে কামান থেকে জ্বালানি সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিনা শুল্কে বাংলাদেশ ঢুকতে দেবে, এটা একরকম ঠিক করে ফেলা, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হারে রেড়ে করতে করতে বাংলাদেশ যাতে কিছুতেই কমিউনিস্ট চীনের সাথে বন্ধুত্ব করতে না পারে, এ ঘোষণা দিয়ে এখানে আসা, পরিষ্কার যুক্তরাষ্ট্র মনে করছে তারাই বাংলাদেশে সব জিনিস বেচবে, তারাই বাংলাদেশ কার সাথে বন্ধুত্ব করবে না করবে ঠিক করে দেবে। এই অবস্থাটা কিছুতেই রাশিয়ার পছন্দ হবার কথা নয়, যেখানে আবার রাশিয়ার বড় ধরনের বিনিয়োগ আছে বাংলাদেশে, রূপপুর পারমাণবিক প্রকল্পটার কথাই ভাবুন। শেখ হাসিনার পুরোটা আমল জুড়ে যে তিনটি দেশ একেবারে হাতে হাত ধরে শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে সবার আগে সমর্থন দিয়েছেন, শেখ হাসিনার ওপর আমেরিকার যে কোনো খবরদারির বিষয়ে একেবারে বিবৃতি দিয়ে আন্তর্জাতিক ফোরামে প্রতিবাদ জানিয়েছেন, সেই তিনটি দেশ হচ্ছে ভারত, রাশিয়া এবং চীন। এমনকি মনে করে দেখেন যে 2023-এর শেষে 2024-এ শেখ হাসিনার শেষ নির্বাচনটার আগে যখন নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয়, সেই ধমকাধমকির ধারাবাহিকতায় পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এরা ঘন ঘন এই হুমকি দিচ্ছিলেন যে প্রয়োজনে তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে বাংলাদেশের কর্মকর্তা এবং সাংবাদিক সহ সকল পেশার মানুষের প্রতি উপর। বাংলাদেশে ব্যাপকভাবে তারা ভিসা নিষেধাজ্ঞা সহ নানা রকম নিষেধাজ্ঞা পর্যন্ত নিয়ে আসতে পারেন। এমনকি ডোনাল্ড লু 2 দফা বাংলাদেশ সফরে এলেন ওই ধমকটাকে আরো ভয়ের করে তুলতে। তখন ভারত, রাশিয়া, চীন সরাসরি বিবৃতি দিয়ে বলেছিল যে একটি দেশের নির্বাচন ব্যবস্থায় অন্য দেশের হস্তক্ষেপকে এই তিনটি দেশ ভালো চোখে দেখে না, এবং এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদ বা খবরদারি বলে তারা মনে করে। ভারত, রাশিয়া, চীন হচ্ছে তিনটি দেশ যারা প্রথম শেখ হাসিনা 2024-এর নির্বাচনে যখন বিজয়ী হলেন তখন প্রথম যে তিনটি দেশ পরপর তাকে এই অভূতপূর্ব বিজয়ের জন্য অভিবাদন জানালো, তারা হচ্ছে ভারত, রাশিয়া, চীন। কাজেই এই যে একটা ভারত, রাশিয়া, চীন এই তিন দেশের সঙ্গে বন্ধুত্ব করে মার্কিন যুক্তরাষ্ট্রটাকে সামলে রেখেছিলেন শেখ হাসিনা এক রকমের, এবং সারা পৃথিবীতে একজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নেতা হয়ে উঠেছিলেন বাংলাদেশের মতো একটা দেশ থেকে, সেটা শেখ হাসিনা বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানটা পরিষ্কার উপলব্ধি করতে পেরেছিলেন বলেই। এবং বলা হয় যে তাদের পুরনো বন্ধুকে রাশিয়া কখনো ভোলে না। শেখ হাসিনার আমলেই রাশিয়া বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো বিরাট সম্মানজনক
প্রকল্প হাতে পায়। এবং সে সময়ও মানে ভারত থেকে আমেরিকা থেকে চীন, মানে এগুলো তো একটা প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে আমেরিকা সেটা একেবারেই পছন্দ করে নাই। কিন্তু শেখ হাসিনা এই প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি বৈচিত্র্যকরণের অংশ হিসেবে গুরুত্বের সঙ্গে এবং একটা আন্তর্জাতিক ভারসাম্য আনতে, মানে কোন দেশে কি কাজ দেবেন এই বিষয়ে একটা ভারসাম্য আনতে সে সময় রাশিয়াকে এই কাজটা দিয়েছিলেন। রাশিয়া শেখ হাসিনার এমন মানে ঘনিষ্ঠ বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সরকার যে তারা কিন্তু 2023-এই রাশিয়ান গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শেখ হাসিনাকে জানিয়েছিল যে শেখ হাসিনা 2024-এর নির্বাচনটা করে ফেলবেন, কিন্তু 6 মাসের মধ্যেই শেখ হাসিনাকে আমেরিকা একটা রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়ে ক্ষমতাচ্যুত করবে। এবং শেখ হাসিনা প্রশাসনের অনেক ঘনিষ্ঠ ব্যক্তিও এই কথাটা বিভিন্ন পরিসরে উল্লেখ করেছেন। আর এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, যেটা নিয়ে রাশিয়ার একটা বড় ধরনের গৌরব আছে, শুধু গৌরবের বিষয় নয়, বাংলাদেশের মতো বঙ্গোপসাগরের কাছে এরকম একটা ভূকৌশলগত এলাকায় এত বড় একটা প্রকল্প করতে পারা রাশিয়ার যে নিরাপত্তা পরিকল্পনা তার সাথেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে যায়। অথচ ইউনূস সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পরেই শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকী, সজীব ওয়াজেদ জয় সহ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রথম তারা যেই অভিযোগটা নিয়ে আসলেন সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকেই নাকি শেখ হাসিনার পরিবার $5 বিলিয়ন নিয়ে নিয়েছে। তখনই রাশিয়ার রাষ্ট্রদূত রীতিমতো প্রকাশ্যে এসে বলেছিলেন যে আপনারা কি আমাদেরকে পাগল ভাবেন যে একটা প্রকল্প শুরু হলো আর $5 বিলিয়ন দিয়ে দেওয়া হলো। বাংলাদেশে যেই ব্যক্তিটি বাংলাদেশে রিট করলেন এবং এই অভিযোগটিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে গেলেন, তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন, মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজ। এখন সেই বিএনপি সরকার বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেখ হাসিনার সাথে পরিকল্পনা হয়ে গিয়েছিল রাশিয়ার, সেটা যাতে রাশিয়া অব্যাহত রাখে এবং বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে কি করে রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদ্যুৎটাকে সংযুক্ত করা যাবে থেকে শুরু করে বাংলাদেশে যে প্রশিক্ষণ কার্যক্রম চলছে যাতে পরে বাংলাদেশের প্রকৌশলীরাই এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারেন, সেটাও যাতে তারা অব্যাহত রাখে। কারণ বিএনপি সরকার $5 বিলিয়ন যে ঘুষ নেওয়ার অভিযোগ, মানে ইউনূস সরকারের আমল থেকে তাদের আমলের মন্ত্রী যেই অভিযোগটা এনেছেন, সেটার মাধ্যমে রাশিয়া মনে করে সরাসরিভাবে রাশিয়ার ভাবমূর্তিতে আঘাত আনা হয়েছে এবং বাংলাদেশ রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমও তখন বিবৃতি দিয়ে বলেছিল যে রাশিয়া কারো হাতে নগদ অর্থ তুলে দেওয়ার কোনো সুযোগ দেয় না। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় সরাসরি যেই কোম্পানি কাজ করে, মানে তাদের রোসাটম, তাকেই টাকা ছাড় করে। কাজেই এ ধরনের গল্প গুজব ছড়িয়ে শুধুমাত্র রাশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা আর রাশিয়া বাংলাদেশের সম্পর্ক ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছু হচ্ছে না। কাজেই রাশিয়া আসলে তারেক রহমান সরকারের সঙ্গে বন্ধুত্ব করতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দাওয়াত দিয়ে মস্কো ডেকে নিয়ে যায়নি। রাশিয়া একটা ফাঁদ তৈরি করে রেখেছিল যে মার্কিন বলয়ে এভাবে যে একেবারে হাত পা তুলে ঢুকে যাচ্ছে বাংলাদেশ, সেই দেশটিকে কি করে আবার তাদের একটা প্রভাব বলয়ের ভিতরে নিয়ে আসা যায়। বাংলাদেশে যখন তারেক রহমান সরকার টের পেতে শুরু করেছেন যে তারা সব দিয়ে দেওয়ার পর এখন আমেরিকা আরো চাইছে 1% পাল্টা শুল্ক কমাতে, যখন সব দিয়ে আসা হয়েছে আমেরিকাকে, তখন যুক্তরাষ্ট্র এখন বলছে যে বাংলাদেশে নাকি বাধ্যতামূলক শ্রম দেওয়া হয় কারখানায়, কাজেই তৈরি পোশাকের উপরে 10 থেকে 12% পর্যন্ত আরো শুল্ক তারা আরোপ করতে পারে। এছাড়া তিস্তা ব্যারেজ তারেক রহমান যখন ভাবছেন চীন সফরে দাওয়াত পাওয়ার বিনিময়ে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্পটা চীনকে দিয়ে আসবেন, তখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দ্রুত পানি সম্পদ মন্ত্রী অ্যানির কাছে গিয়ে তাকে ধমকেছেন এবং পদ্মা ব্যারেজটা কার কাছে যাচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নিয়ে এসেছেন। রাশিয়া তককে ছিল যে তারা
এই খলিলুর রহমানকে কিংবা তারেক রহমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মস্কো পর্যন্ত নিয়ে গিয়ে প্রথমত তারা যে অনুরোধটা করছে রূপপুর পারমাণবিক প্রকল্পটা চালিয়ে যাওয়ার, সেটাকে আনুষ্ঠানিক করে নেবে। এর মাধ্যমে ব্রিটেন থেকে শুরু করে বাংলাদেশ কোথাও কখনো আর টু শব্দ উচ্চারণ করার সুযোগ থাকবে না যে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে $5 বিলিয়ন একটা দেশের সরকার প্রধান আর তার পরিবারকে রাশিয়া তুলে দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে খলিলুর রহমান রাশিয়া গিয়ে রীতিমতো ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থায় এসসিওর আনুষ্ঠানিক সদস্য পদ পেতে আগ্রহ প্রকাশ করে এসেছেন। ভাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব বলয়ে ঢুকে পড়ার পর এখন নাকি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া মিলে যে আন্তর্জাতিক সংস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি পৃথিবীতে কমাতে গঠন করেছে, সেই ব্রিক্সে আর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওতে চীন রাশিয়ার সঙ্গে মাখামাখির একটা জলজ্যান্ত প্রমাণ হাজির করে ঢুকতে চাইছে খলিলুর রহমানের সরকার, তারেক রহমানের সরকার, বাংলাদেশ। মানে রাশিয়া জানে এসব ঘটনা যে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কানে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র এমন কড়া ব্যবস্থা নেবে, এমন চাপে ফেলবে তারেক রহমান সরকারকে, হয় তারেক রহমান সরকার পড়ে যাবে, রাশিয়ার বন্ধু কোনো সরকার আসবে, রাশিয়া, ভারত, চীন এদের বন্ধু সরকার তো বাংলাদেশে একটা দীর্ঘ সময় ছিল, এরকম কোনো সরকার আসবে, আর না হলে তারেক রহমান সরকারের ওপর এমন চাপ প্রয়োগ করবে যে সে চাপ কাটাতে তারেক রহমান সরকারকে তখন রাশিয়া বা এই বলয়ের দেশগুলোর কাছে এসে আশ্রয় নিতে হবে। কাজে শেখ হাসিনা যে এখন বলছেন দ্রুত দেশে ফিরবেন, সেটার পেছনে যে এই যে ভারত, রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে নিয়ে তারেক রহমান আর খলিলুর রহমানের খেলাটা ক্রমেই গুলিয়ে যাচ্ছে, সেটার একটা ভূমিকা আছে, সেটা বোধহয় যে কোনো আকেলমান মানুষই খুব সহজে বুঝতে পারবেন। বিএনপি সরকারের জন্য আসলে পররাষ্ট্র নীতি গুলিয়ে ফেলার বিষয়টা এটাই প্রথম নয়। একমাত্র ভারত বিরোধিতায় কনস্ট্যান্ট সুদৃঢ় থাকা বিএনপি, যেমন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া যেমন ভারত সফর করে এসে বলেছিলেন যে পানি বন্টনের বিষয়ে কথা বলতে ভুলে গেছেন, ঠিক তেমনি ভাবে চীনের চিরকালের ঘনিষ্ঠ বিশ্বস্ত বিএনপি হঠাৎ করে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় তাইওয়ানের একটা মিশন খুলে বসেছিল বাংলাদেশে। সে সময় বাংলাদেশের এখনকার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন বাণিজ্য মন্ত্রী, তিনি একাই নাকি সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলেছিলেন এবং তার চাকরিটা সে সময় গিয়েছিল। কাজেই বিএনপি যে কার বন্ধু, আসলে পররাষ্ট্র নীতিগুলো বুঝে বন্ধুত্ব করতে যায় কিনা, একের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব করতে হলে পাশাপাশি কি করে বিভিন্ন পরাশক্তিগুলোকে একটির পাশে আরেকটিকে রেখে খেলতে হবে, সেসব বিষয়ে যে ভীষণ অপরিপক্ক, সেটা জেনেই আসলে রাশিয়া, ভারত, চীন কারো পক্ষেই এখন তারেক রহমান সরকারের ওপর ভরসা করা মুশকিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন ভীষণ ক্ষেপে যাবে, আর তারেক রহমান যে আপাতত ভিসার কালো তালিকা থেকে কিছুতেই মুক্তি পাবেন না রাশিয়া, চীনের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে গেলে, সেটাও যে খলিলুর রহমান তারেক রহমানকে বলছেন না, সেটাও একটা বিস্ময় বটে।